ইরান ধ্বংস হলে তার পরবর্তী টার্গেট কি হবে? তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যে ইসরায়েলের বিরুদ্ধে তার এই শক্ত অবস্থান, হঠাৎ করেই তিনি এরকম একটি ঘোষণা দিলেন। এই ঘোষণার পেছনে মূল কারণটা কি? তাহলে কি ইরানের পরেই টার্গেট হতে যাচ্ছে তুরস্ক? যেই কারণেই কি তিনি ইসরায়েলের বিরুদ্ধে এরকম একটি ঘোষণা দিয়ে বসলেন? আজ আমরা সে বিষয় নিয়েই কথা বলবো। আমরা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ইতিহাস ঘেটে জানতে পারি যে পশ্চিমা বিশ্বের টার্গেট ছিল প্রথমে ফিলিস্তিন, তারপরে ইরান, তারপরে আফগানিস্তান, ইরাকের মতো দেশ, তারপরে এখন আবার ইরান। যদি একটি যুদ্ধ বিভিন্ন কারণে সংঘটিত হয়, আসলে এই যে কারণের পিছু কারণ রয়েছে, এর পেছনের বাস্তবতা হলো অনেকগুলো কারণ তৈরি না করলে একটি দেশে যুদ্ধ করা যায় না, একটি দেশে সামরিক অভিযান চালানো যায় না। যে কারণে প্রথমে ইরাককে টার্গেট করে বিভিন্ন কারণ দেখিয়ে তার সাথে যুদ্ধ বাঁধানো হলো, আফগানিস্তানে একই ঘটনা ঘটলো, এখন আবার ইরানেও সেরকম ঘটনা। তারপরে টার্গেট হতে পারে হয়তোবা তুরস্ক, তারপরে কি আবার সৌদি আরব টার্গেট হবে? এই যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়াবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি দীর্ঘদিন ধরেই এক অদৃশ্য দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে থাকে এক বহুস্তরীয় হিসাব। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, এই প্রেক্ষাপটে তুর্কির কঠোর ভাষা ও হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করেছে। তুরস্ক বরাবরই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরোধিতা করে এসেছে, কিন্তু সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ করেনি বা ফিলিস্তিনকে কোনরূপ সাহায্য সহযোগিতাও করেনি, কিন্তু বরাবর ইসরায়েলের বিরোধিতা করে এসেছে এই তুরস্ক। সরাসরি সামরিক হামলার হুমকি সাধারণত বাস্তব যুদ্ধ ঘোষণার চেয়ে একটি রাজনৈতিক বার্তা দেয়। এটি অভ্যন্তরীণ জনমতকে সংহত করার একটি উপায়, মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজের অবস্থান জোরদার করা। আর ইসরায়েলকে কূটনৈতিকভাবে চাপে রাখা, এর অর্থ হচ্ছে ইরান পড়লে পরবর্তী টার্গেট যে তুরস্ক, এটি আসলে অমূলক বার্তা নয়, তবে অনেক ক্ষেত্রে এটাকে অতিরঞ্জিত বলেও মনে হয়। ইরান যদি দুর্বল হয় তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে যাবে, ইসরায়েল তখন আঞ্চলিকভাবে আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে। কিন্তু তুরস্ক একটি ন্যাটো সদস্য রাষ্ট্র এবং সামরিকভাবে শক্তিশালী। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল সরাসরি তুরস্ককে টার্গেট করবে এমন সম্ভাবনা খুব কম, কারণ এতে বড় আকারের আন্তর্জাতিক যুদ্ধ শুরু হতে পারে। তাহলে তুরস্কের প্রকৃত উদ্বেগটা কি? তারা কেন ইসরায়েলকে সরাসরি হামলার হুমকি দিয়ে বসলো? তুরস্কের চিন্তার মূল জায়গাটা ভিন্ন। এখানে আঞ্চলিক প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুরস্ক নিজেকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে দেখতে চায়। এখানে সিরিয়া ও কুর্দি ইস্যুটা জড়িত। ইরান দুর্বল হলে ক্ষমতার শূন্যতা তৈরি হবে। সেই সাথে এখানে জ্বালানি ও বাণিজ্য রুটটা বিবেচিত। ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জিও ইকোনমিক অংশ, অর্থাৎ তুরস্কের অবস্থান শুধু ইসরায়েল বিরোধী নয়, বরং নিজস্ব স্বার্থ রক্ষার কৌশল। তাহলে এই যে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের সরাসরি যুদ্ধের সম্ভাবনা কতটুকু? বাস্তবতা হলো তুরস্ক বনাম ইসরায়েলের সরাসরি যুদ্ধ মানে বৃহৎ আঞ্চলিক সংঘাত। এতে ন্যাটো, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তি জড়িয়ে পড়তে পারে। তাই উভয় দেশই সাধারণত প্রক্সি বা পরোক্ষ কৌশল ব্যবহার করে। এখানে সরাসরি হামলার সম্ভাবনা কম, কিন্তু উত্তেজনা বৃদ্ধি ও সীমিত সংঘর্ষের ঝুঁকি সবসময়ই থাকে। তবুও শেষ কথা হলো, কূটনৈতিক কৌশলের বাইরে অনেক সময় নিজেদের অগোচরেই নিজেরা যুদ্ধের ভেতরে ঢুকে পড়ে, তখন যুদ্ধ থেকে আর বের হওয়া যায় না। আমরা যতটা দেখেছি পৃথিবীতে কূটনৈতিক কৌশলের বাইরেও এখানে ধর্মীয় বিভাজনটা স্পষ্ট। ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণেও বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা অনেকটা এরকমই। আর এখানে ইরানের পরে টার্গেট হওয়ার সম্ভাবনা তুরস্কের রয়েছে। তারা এই বিষয়টাকে হয়তো বিবেচনায় রাখবে। তারা চায় না ইসরায়েল আঞ্চলিকভাবে শক্তিশালী হয়ে যায়। ইসরায়েল আঞ্চলিকভাবে শক্তিশালী হলে সেটা তুরস্কের জন্যেও বিপদ বয়ে আনতে পারে। সব কিছু মিলিয়েই তুরস্কের এখন দরকার ইসরায়েলকে অবদমিত করে রাখা। সে কারণেই তারা ইসরায়েলের বিরুদ্ধে এরকম একটা হুমকি দিয়েছে। তবে শেষ পর্যন্ত যুদ্ধটা কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। আমরা এই যুদ্ধের কোনো খবর পেলে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। ধন্যবাদ।